সপ্তাহের বাকি দিন কাজ করার পরে এই রবিবারের দিনটা একটু সন্ধেবেলায় আমরা সময় পাই, তাই হরিদার চায়ের দোকানে আমাদের আড্ডা বসে। আজ সেরকমই এক রবিবার, তাই হরিদার চায়ের দোকানে আমাদের আড্ডাটা আজ বেশ জমে উঠেছে। মূলত ভূত প্রেত নিয়ে কথা হচ্ছিল। এমন সময় হঠাৎ ভবানীটা বলে উঠল, আচ্ছা, ভূতের গল্প তো তোমরা সবাই শুনেছ কিংবা কোথাও পড়েছ, কিন্তু নিজেরা অনুভব করেছ কি? ভবানীদা আমাদের সবারই সিনিয়র, আমরা তাকে কেউ খুব একটা ঘাঁটাই না। আর তাছাড়া ভবানীদার ঝুলিতে অনেক রকমের গল্প আছে। এই সুযোগে যদি এক আধটা গল্প শোনা যায়, মন্দ কি? না, আমরা তো কেউ দেখছিনি, তবে তুমি দেখেছ নাকি ভবানীদা? দেখেছি বইছি, দেখেছি এবং তাকে ছুঁয়েওছি। কি বলো, ভূতকে আবার ছোঁয়া যায় নাকি? কেমন করে ছুলে শুনি? সে আজকের কথা নয়, তোমাদেরকে তো আগেই বলেছি যে আগরতলায় আমাদের একটা জমিদার বাড়ি আছে। আমার ঠাকুরদার আমলে তৈরি। আমার ঠাকুরদারা ছিলেন সেকালের বড় জমিদার। কিসব চোরাই কারবারও তিনি চালাতেন। সেকালে অবশ্য আইন আদালতের সেরকম কোনো ঝামেলা ছিল না। আমি তখন স্কুলে পড়ি। স্কুল ফাইনাল পরীক্ষায় অঙ্কতে তখন আমি 2 নম্বরের জন্য ফেল করেছিলাম। বাড়ি ফিরলে বাবা যা মারবে, বেঁচে থাকবো কিনা সন্দেহ ছিল। সেই ভয়ে আমি আর তখন বাড়ি ফিরিনি। বাবার কাছ থেকে আগেই জেনে নিয়েছিলাম আগরতলার বাড়ির ঠিকানা। সেই মতো পৌঁছে গেলাম আগরতলার জমিদার বাড়িতে। সেখানে পৌঁছাতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। বাবা আমাকে বলেছিলেন যে সেই বাড়িতে নাকি এখন আর কেউ থাকে না, অথচ সেখানে পৌঁছে আমার মোটেই তা মনে গেল না। বাড়িটা বাইরে থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বোঝাই যাচ্ছে সেখানে এখনো মানুষ বাস করে। কিন্তু কারা যে সেই বাড়িতে থাকে তখনও অবধি আমার জানা ছিল না। আরে এসো এসো, এতক্ষণ তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমি পিছনে ঘুরে দেখি একটা লোক। কখন যে লোকটা আমার পিছনে এসে দাঁড়িয়েছে তা আমি কিছুই টের পাইনি। লোকটার পোশাক আশাক অনেকটা আগেকার দিনের লোকেদের মতন। লোকটারে দেখেও আবার বেশ চেনা চেনা লাগলো, কিন্তু কিছুতে মনে করতে পারলাম না লোকটাকে আমি কোথায় দেখেছি। আমি তখন মনে মনে ভাবলাম, লোকটা বলে কি আমার জন্য অপেক্ষা করছিল? মানে আমি যে এখানে আসব সে বিষয়ে তো কেউ জানে না। বাবা মশাই কি তবে টের পেয়ে গেলেন, আর সেই জেনেই কি উনি এখানকার লোকেদের আগে থেকে এ বিষয়ে বলে দিয়েছেন? আর তাছাড়া এই বাড়িতে যে লোক থাকে আমি তো তাই জানতাম না। এ তো কি ভাবছো খোকা? তোমার বাবা মশাই আমাকে তোমার বিষয়ে কিছুই বলেননি, কিন্তু তুমি এভাবে কাউকে না জানিয়ে এসে মোটেই ঠিক কাজ করনি। আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা কি অন্তর্যামী নাকি? তাছাড়া আমি যে বাড়ির কাউকে না জানিয়ে এখানে এসেছি সে বিষয়ে তো এই লোকটা জানার কথা নয়। তবে আর দেরি নয়, চলো চলো ভিতরে চলো। এই বাড়ির লোকেরা তোমার জন্য সে সকাল থেকে হাঁ করে পচে বসে আছে। আমি আর তখন অন্য কিছু না ভেবে লোকটার সঙ্গে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে যেতে আমি আরও অবাক হয়ে গেলাম। বাড়ির ভিতরটা যে এত সুন্দর হবে তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। তাছাড়া বাড়ির মধ্যে অনেক লোক কাজ করছে। বাড়ির ভিতরে ঢুকতেই লোকটি আবার বললেন,
বঙ্কু, এই বেটা বঙ্কু, কাজের সময় যে সব কোথায় যায়? আগে আমায় ডাকছিলেন কর্তাবাবু? এই যে বঙ্কু, এতক্ষণ কোথায় ছিলি হতচ্ছাড়া? চিচিয়ে চিচিয়ে যে আমার গলা ব্যথা হয়ে গেল। এই দেখ, এ হচ্ছে আমার খাস অতিথি। একে একটা ভালো কামরায় নিয়ে যা, আর ভালো করে এর খাবার দাবারের ব্যবস্থা কর, যেন কোনো রকম সেবা যত্নের ত্রুটি না হয়। যে আগে কর্তা, চলুন বাবু, চলুন চলুন। বঙ্কু তারপর আমাকে একটা ঘরে নিয়ে যায়। এই জমিদার বাড়িতে যে এত সুন্দর সুন্দর ঘর আছে তা তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তবে আমার অবাক হওয়ার তখনও অনেক বাকি ছিল। হঠাৎ পিছনে ঘুরতেই দেখি বঙ্কু হাতে এক থালা খাবার দাবার নিয়ে ঘরে ঢুকছে। এত তাড়াতাড়ি যে ও খাবার কি করে নিয়ে এলো তা অবশ্য তখন আমি বুঝতে পারিনি। আমার তখন অবশ্য পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। কিছু না ভেবেই খেতে বসে পড়লাম। সে রাত্রে অবশ্য আর কিছু হয়নি। খেয়ে দেয়ে আমি ঘুম দিলাম, আর সেই পালঙ্কে শুয়ে এক ঘুমে সকাল। চলুন বাবু, কর্তাবাবু আপনারে ডেকেছেন। বঙ্কু তারপর আমাকে একটা বড় ঘরের সামনে নিয়ে গেল। সেখানে আগের দিনে দেখা লোকটাকে আমি দেখতে পেলাম। আমি যেতেই সে ঘরের বাকি লোকেরা সেখান থেকে চলে গেল। কি খোকা, কালকে রাতে ঠিক করে ঘুম হয়েছিল তো? আমি তার কথায় সম্মতিসূচক মাথা নাড়লাম। তা বেশ বেশ, এবার বলো দেখিনি বাছা, তুমি হঠাৎ বাড়ি ছাড়তে গেলে কেন? আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। অঙ্কে ফেল করার ব্যাপারে আমি তাকে আর কিছু বলতে পারলাম না। ছি 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 ছি, তুই কিনা শেষে অঙ্কে ফেল করে এসছিস? জানিস, একবার রাজবাড়ির হিসাব মিলছিল না, সেই হিসাব আমি মিলিয়ে দিয়েছিলাম। তার জন্য রাজা মশাইয়ের কাছ থেকে স্বর্ণ মুদ্রা উপহার পেয়েছিলাম। সেই তুই কিনা আমাদের বাড়ির ছেলে হয়ে অঙ্কে ফেল করেছিস। দাঁড়া, আজই আমি নগেন মাস্টারকে ডাকছি। নগেন মাস্টার হলেন অঙ্কের পণ্ডিত মশাই। তিনি এমন করে অঙ্ক শিখিয়ে দেবেন, তুই আর অঙ্ক জীবনেও ভুলবি না। কিছুক্ষণ পরে নগেন মাস্টার পড়াতে এলেন। নগেন মাস্টারের অবশ্য কোনো বইয়ের দরকার পড়ে না, সমস্ত অঙ্কই তার মাথার মধ্যে ঠাসা। সেই পাটিগণিত বীজগণিত তিনি এমনভাবে পড়িয়ে দিলেন, সারা বছর যে সমস্ত প্রশ্ন আমি বুঝতে পারতাম না সেই সব আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেল। বিকেলবেলা জমিদার বাড়ির দালানে বঙ্কুকে দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বঙ্কু, কালকে দেখা লোকটার নাম কি? কার কথা কইছেন বাবু, কর্তা মশাই? হ্যাঁ গো বঙ্কু, তিনি বড় ভালো লোক, আমার তাকে খুব ভালো লেগেছে। হঠাৎ তখন পিছন থেকে শুনতে পাই, আমার নাম ভবনাথ রায় চৌধুরী, আমি এ গ্রামের জমিদার। নগেন মাস্টারের কাছে শুনলাম তুমি নাকি সব অঙ্ক ঠিক ঠিক কষেছ। তা বেশ বেশ, আমি খুব খুশি হয়েছি। তার জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই বলে তিনি তার হাত থেকে সবুজ রঙের হীরের আংটিটা খুলে আমার হাতে দিলেন আর বললেন, এই আংটি আমি রাজামশাইয়ের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছিলাম। আজ থেকে এই আংটি তোমার, যত্ন করে রেখো এটাকে।
এতদূর অবধি গল্প একটানা বলার পর ভবানীদা থামলেন। আমি জিজ্ঞেস করলাম, সবই তো বুঝলাম ভবানীদা, কিন্তু তুমি ভূতের দর্শনটা পেলে কখন? এতদূর অবধি তো সবই ঠিকঠাক আছে। ভবানীদা বলল, আরে রোশো রোশো, এখনো তো আসল কথা তোমাদেরকে বলাই হয়নি। আগে শোনো, তবে তো বুঝবে যে আমি তার দর্শন কিভাবে পেয়েছি। সে রাত্রে আর বিশেষ কিছু হয়নি। আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভোর রাতের দিকে বাবা, মা, পিসিমা, পিসেমশাই আরও কিছু লোকের মিলিত কণ্ঠস্বর শুনে আমি জেগে উঠলাম। মনে ভয় ধরল, তবে কি বাবা মশাই জেনে গেলেন যে আমি এই বাড়িতে এসছি? এবার নিশ্চয়ই তারা আমাকে এখান থেকে নিয়ে যেতে এসছেন। কিন্তু চোখ খুলতেই যে আমি জীবনের সব থেকে বড় চমক পাবো, তা আমি তখনও ভাবতে পারিনি। চোখ খুলতেই আমি দেখি যে পুরো বাড়ির মধ্যে আমি শুয়ে আছি, আর সামনে বাবা, মা, পিসিমা, পিসেমশাই আমাকে ঘিরে রেখেছেন। কোথায় গেল সেই আলোক উজ্জ্বল জমিদার বাড়ি? এ তো এক ভাঙা পুরনো জমিদার বাড়ি। কোথায় গেল সেই জনসমারোহ? এ বাড়িতে তো আমি একা। খাঁ খাঁ করছে সেই বাড়ি। আমি তো সব কিছুর মাঝে অবাক হয়ে বসে রইলাম। ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সেই সময় পিসেমশাই বললেন, বাবা ভবানী, তোমার তো খুব সাহস। এ পুরো বাড়িতে দিব্যি তো দিন কাটিয়ে দে। আসলে ভবানীচরণ রায়চৌধুরী ছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুরদা, আর বঙ্কু ছিল তার খাস চাকর। তোমাদেরকে তো আগেই বলেছি যে তিনি জীবনের শুরুতে অনেক প্রতিপত্তি কামিয়েছিলেন, তবে বয়স বাড়ার সাথে সাথে তার বিলাসবহুল জীবনযাপনের জন্য আস্তে আস্তে তার সমস্ত টাকা পয়সা নিঃশেষ হতে থাকে। ছেলেমেয়েরাও তাকে ছেড়ে সবাই দূরে দূরে চলে যায়। শেষ জীবনে তিনি বারবার চেয়েছিলেন তার বংশধরদের মধ্যে কেউ এসে যেন সেই জমিদার বাড়িতেই তার সাথে থাকে, অথচ কাউকে তিনি তখন তার পাশে পাননি। একদিন হঠাৎ কী কারণে সেই জমিদার বাড়িতে আগুন লেগে যায় এবং জমিদার মশাই সমেত আরও অনেক চাকর বাকর সেই বাড়িতেই জ্বলে পুড়ে মারা যান। তারপর থেকে অবশ্য আমাদের বংশের কেউই আর সেই দিকে মারায়নি। শোনা যায় সেই বাড়িতেই নাকি ভূতের উপদ্রব ছিল। আমি অবশ্য ছোট হওয়ার কারণে কেউই আমাকে সে বিষয়ে অবগত করেনি, তবে একদিক থেকে তারা ভালোই করেছিল। আমার কিন্তু আমার ঠাকুরদাদার ঠাকুরদাকে খুব একটা মন্দ লাগেনি, কি বলো? গল্প শেষ করে ভবানীদা ফিচিক করে হাসলেন। এতক্ষণ অব্দি গল্পটা শুনে আমাদের সবার আষাঢ়ে গল্প বলেই মনে হলো। আমাদের চোখে মুখে বিদ্রুপের আভাস পেয়ে ভবানীদা তার পকেটে হাত ভরে একখানা জিনিস পার করে আমাদের চোখের সামনে তুলে ধরল। সেটা দেখে আমাদের সবার সিদ্ধারা দিয়ে একখানা হিমশীতল স্রোত বয়ে গেল। 2024 সালে এসেও এই অদ্ভুত সত্যিটাকে মানতে পারা আর না পারার দ্বন্দ্ব আমাদের সবার মনেই চলতে লাগলো। সবকিছু কিছুক্ষণের জন্য পুরোপুরিভাবেই শান্ত হয়ে গেল।